নমস্কার, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ বুলেটিনে। এখন দেখব দিনের কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথমেই থাকছে রাজ্য এবং দেশের রাজনীতি থেকে উঠে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশে রবীন্দ্রনাথের স্মৃতি রক্ষা নিয়ে সংসদে কেন্দ্রের কূটনৈতিক পদক্ষেপের জবাব চাইলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমলাতন্ত্রে আইপ্যাকের অনুপ্রবেশের অভিযোগ তুলে মমতা সরকারকে তীব্র আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যা দলের অভ্যন্তরীণ বিবাদ মিটিয়ে ফেলার ইঙ্গিত দিচ্ছে। বিজেপিকে কড়া আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার অপমান নিয়ে তোপ দাগলেন। নবান্ন অভিযানের জন্য শিবির তৈরি করা নিয়ে হাওড়ার সাঁতরাগাছিতে পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়ালেন শুভেন্দু অধিকারী। এবার নজর রাখা যাক কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রায়ের দিকে। তিলোত্তমা হত্যার বিচার নিয়ে সিবিআইয়ের ভূমিকায় ক্ষুব্ধ তার বাবা মা দিল্লিতে গিয়ে প্রতিবাদ জানিয়েছেন তারা। তিলোত্তমা হত্যার বিচারের দাবিতে শহরের রাজপথে আয়োজিত হবে রিক্লেম দ্য নাইট নামে একটি প্রতিবাদ মিছিল। সিঙ্গুর মামলায় সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। আদালত টাটা গোষ্ঠীকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন। এই মুহূর্তে দেখে নেব দেশ ও বিদেশের আরও কিছু বড় খবর। নকল ভারতীয় পাসপোর্ট ও আধার কার্ড সহ কলকাতায় এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন কমিশন একটি বড় সিদ্ধান্ত নিয়েছে, বাড়ানো হয়েছে ভোটকর্মী ও নিরাপত্তা কর্মীদের পারিশ্রমিক ও ভাতা। ভারতের অর্থনীতি এখন শক্তিশালী, কোনো দেশের কাছে মাথা নত করবে না, এমনটাই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। ট্রাম্পের শুল্ক নীতির মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে ফোনালাপ হয়েছে, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই ছিল আজকের খবরের শিরোনাম। বিস্তারিত খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন। বাংলাদেশে রবীন্দ্রনাথের স্মৃতি রক্ষা নিয়ে সংসদে সরব অভিষেক, কেন্দ্রের কূটনৈতিক পদক্ষেপের জবাব। এই মুহূর্তে সবথেকে বড় খবর উঠে আসছে দেশের সংসদ ভবন থেকে। সম্প্রতি বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি কাছারি বাড়িতে হামলার ঘটনা নিয়ে লোকসভায় সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের অবস্থান নিয়ে তিনি 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। সংসদে তার মূল প্রশ্ন ছিল, ভারত সরকার কি এই হামলার প্রতিবাদে বাংলাদেশের কাছে কোনো কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল? ওই সম্পত্তির নিরাপত্তা সম্পর্কে কি কোনো আশ্বাস পাওয়া গেছে? হামলাকারীদের গ্রেপ্তার করা হয়েছে কি, এবং ভারত সরকার কি পদক্ষেপ নিচ্ছে? অভিষেকের এই প্রশ্নগুলির জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সংসদে জানান, ভারত সরকার 12ই জুন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছিল এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশকে অনুরোধ করা হয়। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ঘটনার তদন্তে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কাছেরি বাড়ির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে 1972 সালের সাংস্কৃতিক সহযোগিতা চুক্তির অধীনে প্রত্নতাত্ত্বিক স্থান সংরক্ষণের জন্য একটি যৌথ কর্মসূচি বিদ্যমান। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে এই ঘটনাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে কেন্দ্রের সম্পর্ক আরও একবার প্রকাশ্যে এসেছে। 22শে শ্রাবণে বিশ্বকবির প্রয়াণ দিবসে এই বিষয়টি উত্থাপন করে তৃণমূল একদিকে যেমন রবীন্দ্রনাথের প্রতি তাদের শ্রদ্ধাকে তুলে ধরল, তেমনি কেন্দ্রের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর চেষ্টা করল। নকল ভারতীয় পাসপোর্ট ও আধার কার্ড সহ কলকাতায় ধৃত বাংলাদেশি নাগরিক। এই মুহূর্তে কলকাতা বিমানবন্দর থেকে উঠে আসছে এক চাঞ্চল্যকর খবর। জাল ভারতীয় পাসপোর্ট এবং আধার কার্ড ব্যবহার করে বিদেশ যাওয়ার চেষ্টাকালে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম মনিরুল ইসলাম। বিমানবন্দর সূত্রের খবর, বুধবার রাতে কলকাতা থেকে কুয়েতগামী একটি বিমানে ওঠার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। অভিবাসন বিভাগের আধিকারিকদের সন্দেহ হওয়ায় তারা মনিরুলকে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় জানা যায়, তার কাছে যে ভারতীয় পাসপোর্ট ও আধার কার্ড ছিল সেগুলো সবই জাল। ওই জাল নথিতে তার নাম লেখা ছিল মনিরুল মল্লিক এবং তার ঠিকানা ছিল মুর্শিদাবাদ। জিজ্ঞাসাবাদে মনিরুল ইসলাম স্বীকার করেন যে তিনি আদতে বাংলাদেশের নাগরিক এবং টাকার বিনিময়ে মুর্শিদাবাদ থেকে এই জাল নথিগুলো তৈরি করিয়েছিলেন। এরপরই অভিবাসন বিভাগ তাকে বিমানবন্দর পুলিশের হাতে তুলে দেয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পেছনে কোনো বড় চক্রের যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমলাতন্ত্রে আইপ্যাকের অনুপ্রবেশের অভিযোগ শুভেন্দুর, রাজ্য সরকারকে তীব্র আক্রমণ। নমস্কার। এই মুহূর্তে রাজনৈতিক মহলে উঠে আসছে এক চাঞ্চল্যকর খবর। রাজ্যের আমলাতন্ত্রে একটি বেসরকারি রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অনুপ্রবেশ ঘটেছে বলে সরাসরি অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তীব্র সমালোচনা করেছেন।
শুভেন্দু অধিকারী দাবি করেন, রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি আধিকারিক আইপ্যাকের সঙ্গে সরাসরি যুক্ত এবং তাদের নির্দেশেই অনেক প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তার মতে এর ফলে প্রশাসনিক স্বচ্ছতা এবং নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর এই ধরনের পদক্ষেপ রাজ্যের গণতান্ত্রিক কাঠামোর জন্য অত্যন্ত ক্ষতিকর। বিজেপি নেতার এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস অবশ্য এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, বিরোধী দল রাজনৈতিকভাবে লড়াইয়ে পিছিয়ে থাকায় এখন এই ধরনের অবাস্তব অভিযোগ করছে। শুভেন্দু অধিকারীর এই আক্রমণ একদিকে যেমন রাজনৈতিক চাপানোতর বাড়িয়েছে, তেমনি রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার ওপর প্রশ্ন তুলে দিয়েছে। এই বিতর্কের জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার। তিলোত্তমা হত্যার বিচার নিয়ে সিবিআইয়ের ভূমিকায় ক্ষুব্ধ বাবা মা, দিল্লিতে প্রতিবাদ। এই মুহূর্তে উঠে আসছে এক অত্যন্ত বেদনাদায়ক খবর। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নিহত প্রশিক্ষণরত চিকিৎসক তিলোত্তমার বাবা মা তাদের মেয়ের ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় সিবিআইয়ের ভূমিকায় হতাশা প্রকাশ করেছেন। মেয়ের মৃত্যুর 1 বছর পূর্তিতে তারা দিল্লিতে সিবিআই ডিরেক্টর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। জানা গেছে, সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গে তাদের দেখা হলেও সেই সাক্ষাৎকারে সন্তুষ্ট নন তারা। সূত্র অনুযায়ী সিবিআই নাকি তাদের জানিয়েছিল যে তারা সম্ভবত এই মামলাটি বন্ধ করে দিতে পারে। এই কথা শুনে তিলোত্তমার বাবা মা আরও ক্ষুব্ধ হন। প্রতিবাদ হিসেবে তারা ডিরেক্টরের হাতে একটি প্ল্যাকার্ড তুলে দেন, যেখানে লেখা ছিল, সাহস দেখান অথবা পদত্যাগ করুন। জবাবে ডিরেক্টর জানান যে তাদের সাহস আছে, কিন্তু তিলোত্তমার মা পাল্টা বলেন যে তাদের তা নেই। এছাড়াও তারা দিল্লি সফরে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার কাছ থেকে নারী শক্তি অ্যাওয়ার্ড পাওয়ার প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু তিলোত্তমার মা তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, যতক্ষণ না তার মেয়ে বিচার পায় ততক্ষণ তিনি কোনো পুরস্কার গ্রহণ করতে পারেন না। তিলোত্তমার বাবা মা এখন আদালতের রায়ের অপেক্ষায় রয়েছেন এবং মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। মিটেছে কি তৃণমূলের অভ্যন্তরীণ বিবাদ? এই মুহূর্তে রাজনৈতিক মহলে উঠে আসছে এক চাঞ্চল্যকর খবর। তৃণমূল কংগ্রেসদের অভ্যন্তরীণ কোন্দলের আবহে দিল্লি সংসদ ভবনে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে যদিও প্রকাশ্যে কিছু জানানো হয়নি, তবে রাজনৈতিক মহলের অনুমান, দলের মধ্যে সাম্প্রতিককালে যে টানাপোড়েন শুরু হয়েছিল তা সম্ভবত মিটিয়ে ফেলার জন্যই এই বৈঠক। সম্প্রতি তৃণমূলের এক সাংসদের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাদানুবাদকে কেন্দ্র করে দলের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভার মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা দেন। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোনে তার সঙ্গে কথা বলেন এবং সমস্ত অভিযোগ শোনার জন্য দিল্লিতে সাক্ষাতের প্রতিশ্রুতি দেন। গতকালকের এই বৈঠক রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর মাধ্যমে দলের মধ্যকার মতবিরোধ মেটানোর একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদিও এই বৈঠকের পরেই নতুন মুখ্য সচেতক হিসেবে কাকলি ঘোষ দস্তিদারের নাম ঘোষণা করা হয়েছে, তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বৈঠককে খুব ভালো বলে অভিহিত করেছেন, যা থেকে বোঝা যায় আপাতত দলের অভ্যন্তরীণ বিবাদ প্রশমিত হতে পারে। তিলোত্তমা হত্যার বিচারের দাবিতে শহরে রিক্লেইম দ্য নাইট প্রতিবাদ। এই মুহূর্তে উঠে আসছে কলকাতার রাজপথ থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। আরজিকর মেডিকেল কলেজের নিহত প্রশিক্ষণরত চিকিৎসক তিলোত্তমার মৃত্যুর 1 বছর পূর্তিতে সুবিচারের দাবিতে কলকাতার রাজপথে আয়োজিত হচ্ছে রিক্লেইম দ্য নাইট নামে একটি প্রতিবাদ মিছিল। বিভিন্ন নারী সংগঠন এবং নাগরিক সমাজের পক্ষ থেকে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। শহরের বিভিন্ন সংগঠন এই আন্দোলনে যোগ দেবে বলে জানা গেছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হল সমাজে মহিলাদের প্রতি ঘটে চলা হিংসার বিরুদ্ধে আওয়াজ তোলা এবং তিলোত্তমা হত্যার নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো। এই প্রতিবাদে অংশগ্রহণকারীরা সুবিচারের দাবিতে এবং সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে কড়া পদক্ষেপের আবেদন জানাবেন। প্রসঙ্গত, কিছুদিন আগে তিলোত্তমার বাবা মা সিবিআইয়ের তদন্তের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে দিল্লিতে প্রতিবাদ করেছিলেন। আজকের এই প্রতিবাদ মিছিল সেই বৃহত্তর আন্দোলনেরই একটি অংশ। এর মাধ্যমে শহরের নাগরিক সমাজ আরও স্পষ্ট বার্তা দিচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত তিলোত্তমার মতো ঘটনার বিচার হচ্ছে ততক্ষণ তাদের আন্দোলন চলবে। নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত, বাড়ানো হলো ভোটকর্মীদের পারিশ্রমিক ও ভাতা। নির্বাচন কমিশন সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে, যা সরাসরি ভোটকর্মী ও নিরাপত্তা কর্মীদের জন্য একটি স্বস্তির খবর। কমিশন ভোট পরিচালনা সংক্রান্ত কাজে নিযুক্ত কর্মী,
যেমন প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, গণনা পর্যবেক্ষক, মাইক্রো পর্যবেক্ষক এবং বিভিন্ন চতুর্থ শ্রেণীর কর্মীদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে নির্বাচন ডিউটিতে থাকা পুলিশ ও হোমগার্ডদের খাবারের ভাতার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী প্রিসাইডিং অফিসার এবং গণনা পর্যবেক্ষকদের দৈনিক পারিশ্রমিক 350 টাকা থেকে বাড়িয়ে 500 টাকা করা হয়েছে। পোলিং অফিসারদের দৈনিক পারিশ্রমিক 250 টাকা থেকে বাড়িয়ে 400 টাকা করা হয়েছে। বিভিন্ন কাজে নিযুক্ত চতুর্থ শ্রেণীর কর্মীদের দৈনিক ভাতা 200 থেকে বাড়িয়ে 300 টাকা করা হয়েছে। এছাড়াও মাইক্রো পর্যবেক্ষক, ফ্লাইং স্কোয়াড সদস্য এবং ভিডিও নজরদারির দায়িত্বে থাকা কর্মীদেরও পারিশ্রমিক বাড়ানো হয়েছে। নিরাপত্তা কর্মীদের ক্ষেত্রে পুলিশ ও হোমগার্ডদের খাবারের ভাতা 150 থেকে 1 লাফে 500 টাকা করা হয়েছে। এর পাশাপাশি ভোটার তালিকা সংক্রান্ত কাজে যুক্ত বুথ লেভেল অফিসারদের বার্ষিক ভাতা 6,000 টাকা থেকে বাড়িয়ে 12,000 টাকা করা হয়েছে। এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে কারণ নির্বাচন কমিশন মনে করে গণতন্ত্রের সুষ্ঠু পরিচালনার জন্য ভোটকর্মীরা যে কঠোর পরিশ্রম করেন তার জন্য তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া খুব প্রয়োজন। এই পদক্ষেপের ফলে নির্বাচন পরিচালনার কাজ আরও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে। নবান্ন অভিযানে পুলিশের সঙ্গে তুমুল বচসায় শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে উঠে আসে হাওড়ার সাঁতরাগাছি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। সেখানে নবান্ন অভিযানের একটি অস্থায়ী শিবির তৈরি করা নিয়ে পুলিশের সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তীব্র বচসা হয়। জানা গেছে নিহত প্রশিক্ষণরত চিকিৎসক তিলোত্তমার মৃত্যুর বিচার চেয়ে 9 আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন তার বাবা মা। এই অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের জন্য জল ও চিকিৎসার ব্যবস্থা করতে একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করা হচ্ছিল সাঁতরাগাছিতে। অভিযোগ, হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা সেই ক্যাম্প তৈরিতে বাধা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন শুভেন্দু অধিকারী এবং পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তিনি পুলিশের বিরুদ্ধে রেলের জমিতে অনধিকার প্রবেশের অভিযোগ আনেন এবং রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর জন্য বলেন। তিনি আরও স্পষ্ট করেন যে এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়, বরং এটি সরকারের বিরুদ্ধে ছাত্র সমাজের একটি আন্দোলন। তিনি এও জানান যে তিনি এবং অন্যান্য বিজেপি নেতারা কোনো দলীয় পতাকা ছাড়াই নিহত চিকিৎসকের বাবা মায়ের নির্দেশে মিছিল হাঁটবেন। প্রসঙ্গত, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডাক্তার্স ফ্রন্ট ইতিমধ্যেই এই অভিযানে রাজনৈতিক নেতাদের উপস্থিতির কারণে যোগ দেবে না বলে জানিয়েছে। সিঙ্গুর মামলায় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়। সুপ্রিম কোর্টের বিচারপতি পি নরসিমা এবং বিচারপতি অতুল এস চান্দুরকরের একটি বেঞ্চ সিঙ্গুর মামলায় পশ্চিমবঙ্গ সরকারের করা আপিল খারিজ করে দিয়েছে। এর ফলে রাজ্য সরকারকে টাটা গোষ্ঠীকে একটি বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। মূলত সিঙ্গুরে একটি গাড়ি তৈরির কারখানা স্থাপনের জন্য 2006 সালে তৎকালীন বামফ্রন্ট সরকার প্রায় 1000 একর জমি অধিগ্রহণ করে। তবে তখনকার বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ব্যাপক আন্দোলনের কারণে টাটা গোষ্ঠীকে সেখান থেকে কারখানা সরিয়ে নিতে হয়। পরে 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর আদালতের নির্দেশে সেই জমি কৃষকদের ফিরিয়ে দেওয়া হয়। এরপর টাটা মোটরস রাজ্য সরকারের কাছে 766 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে এবং বিষয়টি মীমাংসার জন্য আরবিট্রেটরের কাছে পাঠানো হয়। আদালতে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল একজন আরবিট্রেটরের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। তিনি জানান যে ওই বিচারক টাটা গোষ্ঠীর আমন্ত্রণে নাগপুর গিয়েছিলেন। তবে টাটা গোষ্ঠীর আইনজীবী মুকুল রোহিতগি এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানান এবং প্রশ্ন তোলেন কিভাবে একজন বিচারপতির বিরুদ্ধে এমন অভিযোগ আনা যায়। শেষ পর্যন্ত আদালত রাজ্যের আবেদনটি খারিজ করে দেয় এবং টাটা গোষ্ঠীকে 766 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। বিজেপিকে কড়া আক্রমণ অভিষেকের, বাংলার অপমান নিয়ে তোপ তৃণমূলের। এই মুহূর্তে রাজনৈতিক মহলের একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। সম্প্রতি একটি জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ সারিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তার ভাষণে পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তোলেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখে বাংলার মানুষকে বঞ্চিত করছে। এর ফলে রাজ্যের উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে। অভিষেক সরাসরি বিজেপিকে আক্রমণ করে বলেন যে তারা ডবল ইঞ্জিন সরকারের কথা বললেও বাস্তবে বাংলার প্রাপ্য টাকা দিতে পারছে না। তিনি আরও অভিযোগ করেন যে বিজেপি নেতারা বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যকে অপমান করছে। বিভিন্ন সময়ে তাদের দেওয়া মন্তব্য প্রমাণ করে যে তাদের বাংলা এবং বাংলার মানুষের প্রতি কোনো সম্মান নেই। অভিষেক বলেন, বাংলার মানুষ এই অপমান মেনে নেবে না এবং আগামী দিনে এর যোগ্য জবাব দেবে। এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
বিজেপি অবশ্য অভিষেকের এই অভিযোগকে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। তাদের মতে তৃণমূল সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে কেন্দ্রের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। ভারতের অর্থনীতি এখন শক্তিশালী, কারো কাছে মাথা নত করবে না, বললেন পীযূষ গোয়েল। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খবর উঠে আসছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল সম্প্রতি একটি অনুষ্ঠানে দাবি করেছেন যে ভারতের অর্থনীতি এখন অত্যন্ত শক্তিশালী এবং স্থিতিশীল। তিনি বলেন, দেশ এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তাকে কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করতে হবে না। মন্ত্রী তার বক্তব্যে ভারতের অর্থনৈতিক উন্নয়নের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত 10 বছরে দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে ভারত এখন একটি পছন্দের গন্তব্য হয়ে উঠেছে এবং দেশের উৎপাদন শিল্প ব্যাপক উন্নত হয়েছে। পীযূষ গোয়েল আরও জানান যে সরকার বিভিন্ন নীতি এবং প্রকল্পের মাধ্যমে দেশের শিল্প ও বাণিজ্যকে উৎসাহিত করছে। এর ফলে ভারত কেবল নিজেদের প্রয়োজন মেটাচ্ছে না, বরং বিশ্ব বাজারেও একটি গুরুত্বপূর্ণ স্থান করে নিচ্ছে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন যে বর্তমানে কোনো দেশ বা সংস্থা ভারতকে অর্থনৈতিকভাবে চাপ দিতে পারবে না। এই বক্তব্যের মধ্য দিয়ে সরকার দেশের অর্থনৈতিক সক্ষমতা এবং স্বনির্ভরতার উপর জোর দিতে চেয়েছে। একই সঙ্গে এটি আগামী দিনে ভারতের অর্থনৈতিক নীতির একটি স্পষ্ট বার্তা দিচ্ছে। ট্রাম্পের শুল্কের মাঝেই মোদি পুতিনের ফোনালাপ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার প্রতিশ্রুতি। এই মুহূর্তে একটি আন্তর্জাতিক খবর সামনে উঠে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ফোনে কথা বলেছেন। এই ফোনালাপ এমন এক সময় হয়েছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে। প্রাপ্ত খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছেন। এর কারণ হিসেবে বলা হয়েছে যে ভারত রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে ভারতের তথ্য প্রযুক্তি, ওষুধ, বস্ত্র এবং অন্যান্য পরিষেবা শিল্পে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে রাশিয়া ভারতের পাশে দাঁড়িয়েছে। ফোনালাপে প্রধানমন্ত্রী মোদী ইউক্রেন পরিস্থিতি সম্পর্কে পুতিনের দেওয়া তথ্যের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী মোদী তার সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন যে তাদের মধ্যে খুব ভালো এবং বিস্তারিত আলোচনা হয়েছে। পুতিনকে তিনি এবছর ভারত সফরের আমন্ত্রণও জানিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এই ফোনালাপের আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও মস্কোতে পুতিনের সঙ্গে দেখা করেছিলেন। শুল্ক চাপানো সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট করে দিয়েছেন যে দেশের নাগরিকদের স্বার্থে ভারত রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাবে। বর্তমানে ভারতের মোট তেল আমদানির 35% আসে রাশিয়া থেকে।